ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা স্বাগত জানাচ্ছে আমি এজি মাহমুদ। দিনেই দেশে প্রবাসী আয় এসেছে $108 কোটি, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও চলতি অর্থবছরের 6.5 মাসেই $1,402,45,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের চেয়ে 77% পর্যন্ত বেশি। নতুন বছরের প্রথম মাস জানুয়ারি 14 দিনেই $108 কোটি রেমিটেন্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংক বলছে যা গত বছরের জানুয়ারি থেকে 41% বেশি। গত বছরের এই 14 দিনে $76,46,00,000 রেমিটেন্স এসেছিল, আর পুরো অর্থ বছরে প্রায় $18 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা 2018-19 অর্থ বছরের চেয়ে প্রায় 11% পর্যন্ত বেশি। চলতি 2020-21 অর্থ বছরের 6 মাসের মধ্যে 5 মাসেই $2 বিলিয়ন বেশি প্রবাসী আয় এসেছে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে $2.6 বিলিয়ন রেমিটেন্স আসে দেশে, যা এক মাসের হিসাবে এখনো পর্যন্ত সর্বোচ্চ। করোনার ক্ষতি সামলাতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেয়া নতুন প্রণোদনা ঋণে শর্ত সহজ করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ঋণ গ্রহীতা বাছাইয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা, তবে পুরো প্রক্রিয়ায় থাকতে হবে বিশেষ নজরদারি। এদিকে নতুন এই প্রণোদনা বিতরণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে করোনায় সত্যিকারের অর্থেই ক্ষতিগ্রস্ত যারা গ্রামীণ উদ্যোক্তা, তারা এবার ঋণ পাবেন। দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাত এবং নারী উদ্যোক্তাদের জন্য 1,500 কোটি টাকার একটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রান্তিক উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে এ অর্থ বিতরণ করা হবে তাদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের মাধ্যমে। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান বলছেন, এর ফলে উদ্যোক্তারা উপকৃত হবেন। আমি আশা করি এর মধ্য দিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের নতুন ব্যবসা সম্প্রসারণ, বর্তমান ব্যবসার ক্ষেত্রে আর্থিক যে সংকট আছে তা মোকাবেলা করা এবং পণ্য এবং সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন প্রণোদনা বিতরণের দায়িত্বে থাকছে বিভিন্ন সংস্থা, যার মধ্যে এসএমই ফাউন্ডেশন 300 কোটি, বিসিক 100 কোটি এবং জয়িতা ফাউন্ডেশন বিতরণ করবে 50 কোটি টাকা। 20,000 কোটি টাকা বরাদ্দ ছিল, তার মূলত ব্যাংকের মাধ্যমে বরাদ্দ হওয়ার যে নিয়ম ছিল তার কারণে বন্টন হয়নি পুরোটা, এমনকি ডিসেম্বর পর্যন্ত এর অর্ধেকও মানুষকে দেয়া সম্ভব হয়নি ঋণ হিসেবে। প্রান্তিক মানুষের সহজে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে 50 কোটি টাকা এনজিও ফাউন্ডেশন, 300 কোটি টাকা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, 300 কোটি টাকা পিকেএসএফ, 100 কোটি টাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এবং 300 কোটি টাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিতরণ করার কথা বলা হয়েছে নতুন প্রণোদনা প্যাকেজে। বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত ইতিবাচক। এর একটা মনিটরিং তো অবশ্যই থাকতে হবে, বেশি ক্ষতিগ্রস্ত মানুষ যেন ঋণ পান সেই ধরনের দিক নির্দেশনা থাকলে তা এই ঋণটি আসলেই কার্যকর হবে। নতুন দুটি সহ করোনায় অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় 23টি প্যাকেজ দিল সরকার, যার আওতায় অর্থায়ন হচ্ছে 1,24,053 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের 4.44%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে নতুন প্রণোদনা সঠিক বিতরণ কিভাবে, এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসানিস মনসুর। ডক্টর মনসুর, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দা এবং স্বাগত তালিখাতায়। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন। সঠিকভাবে এসএমই খাতের প্রণোদনা ঋণ বিতরণের জন্য কেন ব্যাংক ব্যবস্থা থেকে বাইরে আসতে হলো, আর ব্যাংক ব্যবস্থা থেকে বাইরে আসার পরে যে সংস্থাগুলোর মাধ্যমে যে বিতরণ করা হবে তাতেই বা সফলতা আসবে, এটিই বা নিশ্চিত হচ্ছেন কি করে? আপনার অডিও অপশনটি অন করতে হবে ডক্টর মনসুর। হ্যাঁ, আমরা এটাকে অর্থনীতির ভাষায় বলি বা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলি যে লাস্ট মাইল চ্যালেঞ্জ, অর্থাৎ শেষ মাইলটাকে কিভাবে আমরা সঠিকভাবে অতিক্রম করতে হবে। শেষ মাইলটাতে কারা থাকে? শেষ মাইলটাতেই থাকে এই প্রান্তিক জনগোষ্ঠী। তাদেরকে চিহ্নিতকরণ, তাদেরকে সঠিকভাবে সেবা প্রদান এবং নিশ্চিতকরণ যে টাকাটা যেন আবার ফেরত চলে আসে। এইটা একটা বিশাল চ্যালেঞ্জ, কিন্তু এটা খুব ছোট করে দেখা যাবে না। যদিও ঋণের আকারটা খুব ছোট, কিন্তু প্রকারটা কিন্তু একই এবং এখানে জটিলতা আরো বেশি। ফলে এই ঋণগুলোতে সাধারণত দুটো জিনিস হয়ে থাকে। এক নম্বর হয় যে বিভিন্ন ধরনের টাউট বাটপাট শ্রেণীর লোকেরা বিভিন্ন ভাবে একটা সিন্ডিকেশন করে এই টাকাটা তারা হাতিয়ে নেয় এবং পরবর্তীতে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটা একটা সমস্যা এবং এটা বহু হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো স্কিম চালু করা হয়েছিল এবং প্রত্যেকটাতেই দেখা গেছে যে প্রকৃত ব্যক্তিদের কাছে এই টাকা পৌঁছায় নাই, উদ্যোক্তারা এটা পায় নাই। এক ধরনের
ধোঁকাবাজি শ্রেণী এটাকে ব্যবহার করেছে প্রভাব খাটিয়ে। 2 নম্বর হচ্ছে যে দেওয়ার পরেও যদিও যেটুকু পৌঁছায় প্রকৃত উদ্যোক্তাদের কাছে, সেটা ফেরত আসার সম্ভাবনাটা অনেক কম থাকে। সেই জন্য এখানে একটা লোন গ্যারান্টি স্কিম থাকলে পরে এটা সুবিধা হয়। এই ফেরত দেওয়ার দায়িত্বটা কার? এসএমই ফাউন্ডেশন। এখন যদি এসএমই ফাউন্ডেশন 600 কোটি টাকা বা 1000 কোটি টাকা লোন বিতরণ করে, যদি ফেরত না আসে, তাহলে এসএমই ফাউন্ডেশন কিভাবে দেবে এই টাকাটা? যেখানে পার্থক্য হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে একটা নিশ্চয়তা থাকে যে ব্যাংক যদি টাকাটা ফেরত না দিতে পারে, বাংলাদেশ ব্যাংকের ঘাড়ে ধরে সেই টাকা আদায় করে নেবে। ডক্টর মনসুর, তাহলে কি আপনি এটি বলতে চাচ্ছেন যে যেই সংস্থাগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করা হবে তাদের আসলে এই মুহূর্তে পর্যাপ্ত সক্ষমতা আসলে নেই বা ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে এই ক্ষুদ্র ঋণ বিতরণের ক্ষেত্রে? সেটা তো অবশ্যই আছে, সবারই আছে, ব্যাংকেরও আছে এবং তাদেরও আছে। এখন এসএমই ফাউন্ডেশন তো এই ধরনের লোন আগে কোথাও দেয় নাই। তারা কিছু ট্রেনিং কার্যক্রম করেছে, কিছু সার্ভে করেছে, ইত্যাদি করেছে, কিন্তু লোন কার্যক্রম করাটা কিন্তু একটা বিশেষ ধরনের কার্যক্রম। এটা করার জন্য মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো হয়তো মোস্ট সুইটেবল হয়। কিন্তু মাইক্রো ফাইন্যান্সের সমস্যাটা হচ্ছে তারা তো 9% ইন্টারেস্টে তারা এই কার্যক্রম চালাতে পারবে না। তাদের যে খরচটা সেটা তুলতে হলে অন্ততপক্ষে 15 থেকে 20% নিচে কোনো মতেই তারা কোনো কার্যক্রম করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন কিভাবে কোন হারে সুদে দিয়ে কিভাবেই টাকা তুলবে বা অন্য যেসব প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে এত সহজেই বোধগম্য নয়। জি ডক্টর মনসুর, সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বিসিককেও দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিক কিন্তু নিজের শিল্পনগরীর ক্ষেত্রেই কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে পুরোপুরি সফলতা দেখাতে পারেনি। আমরা সাভারের চামড়া শিল্পনগরী দেখেছি, দিনের পর দিন বিসিক দায়িত্ব নিয়েও কিন্তু সেটি পরিপূর্ণ করতে পারেনি। এখন ঋণ বিতরণের ব্যবস্থাপনায় তারা কতটুকু সফলতা দেখাতে পারবে তা নিয়ে কতটুকু আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা তো ওখানেই, কারণ এদের কারোই কোনো অভিজ্ঞতা নাই। এরা সবাই মোটামুটি ভাবে নতুন। আমি জয়িতা ফাউন্ডেশনের কথা জানি না, তারা হয়তো ঋণ কার্যক্রম তাদের থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি তারা 9% দিতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু অন্যান্য যেসব প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ করে, তাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। এই অনভিজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ দিয়ে সেই ঋণ সঠিক ব্যক্তিকে পৌঁছে দেওয়া একটা দ্বিতীয় হচ্ছে সেটাকে আবার আদায় করে নিয়ে সরকারের কাছে ফেরত দেওয়া, সেটা আরো বড় চ্যালেঞ্জ। এই দুটো চ্যালেঞ্জকে মোকাবেলা করা কিন্তু কঠিন হবে বলে মনে হয়। আমি অবশ্য এটাই বলবো, অ্যাটলিস্ট যদি সঠিক লোকের কাছে যায়, পরবর্তীতে যদি ফেরতও না আসে, সরকারের একটা লোন গ্যারান্টি স্কিমের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে অন্তত মাফ করে দেওয়া যাবে, যাতে এসএমই ফাউন্ডেশন যেন দেউলিয়া হয়ে না যায়। তারা যদি 600 কোটি টাকার একটা দায়বদ্ধতা পড়ে যায় সরকারের কাছে, তাহলে প্রতিষ্ঠান কিন্তু চাঙ্গে উঠে যাবে। সেটা খেয়াল রাখতে হবে। জি, এই ঋণ ব্যবস্থাপনা যেন যার ঋণ পাওয়ার কথা সে ছাড়া যেন অন্য খাতে না যায়, সঠিকভাবে যেন নজরদারি হয়, সেজন্য এই মুহূর্তে কি করা? সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেই জন্য যেটা দরকার হচ্ছে, আমি বলবো যে প্রথম থেকেই একটা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টিকে দিয়ে যে ঋণ গ্রহীতাদেরকে একটা সার্ভে করে, একটা কুইক সার্ভে, খুব বেশি কিছু না করে তাদেরকে ঋণ দেওয়াটা, অর্থাৎ প্রিলিমিনারি লিস্টটা তৈরি করুক এই প্রতিষ্ঠানগুলো, কিন্তু থার্ড পার্টিকে দিয়ে এটাকে ভ্যালিডেট করে নিক এই প্রতিষ্ঠানগুলো আসলে এক্সিস্ট করে কিনা, এরা কার্যক্রম আছে কিনা এবং এদের সক্ষমতা আছে কিনা তাদের কার্যক্রমের মাধ্যমে এই টাকাটা শোধ করার ভবিষ্যতে। এটা যদি করতে পারে তাহলে আমার মনে হয় কিছুটা সেফগার্ড চলে আসতে পারে। অ্যাটলিস্ট পৌঁছাবে, টাকাটা ফেরত আসবে কিনা সেটা আরেকটা প্রশ্ন। সেটা আমি আগেই বলেছি, সেটা আরো জটিল ব্যাপার। জি, এক্ষেত্রে আসলে ব্যাংকগুলোকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা দেখলাম যে এই সিএমএসএমই খাতে ঋণ বিতরণের জন্য দফায় দফায় বাংলাদেশ ব্যাংকের সময় বাড়াতে হয়েছে, কারণ ব্যাংকগুলো এই খাতে পরিপূর্ণ যে লক্ষ্যমাত্রা ছিল সেটি অ্যাচিভ করতে পারছিল না। কেন এমনটা হলো? মানে ব্যাংক ব্যবস্থাপনার মাধ্যমে ঋণ বিতরণের সম্ভব হলো না বলেই তো আসলে ব্যাংক ব্যবস্থার বাইরে আসতে হলো। না, এখানে দুটো জিনিস আমি বলবো। ব্যাংকের মাধ্যমে যে সম্ভাবনা হয় না তা নয়, এখানে বাংলাদেশ ব্যাংকেরও কিছু বিচ্যুতি আছে। আমি বলি, ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে ফর এক্সাম্পল পুরো টাকাটাই কিন্তু নভেম্বরের আগেই বিতরণ শেষ হয়ে গেছে। 1100 কোটি টাকা সর্বোচ্চ পরিমাণ দেওয়া হয়েছিল তাদেরকে, পুরোটাই বিতরণ হয়ে গেছে। তারপরে তাদেরকে আরো 200 কোটি টাকা দেওয়া হয়েছে এই জানুয়ারির মধ্যে। এই 200 কোটি টাকাও দেওয়া হয়ে যাবে, 1300 কোটি টাকায় দেওয়া হবে। কাজে ব্যাংকরা পারে। এখন যেমন আরেকটা প্রতিষ্ঠানের কথা বললে আইডিএলসি, তারাও কিন্তু পুরোটা বিতরণ করেছে সময় মতোই। যারা পারার তারা পারে, কিন্তু সব ব্যাংক তো এটা পারবে না। কেন সব ব্যাংকে দেওয়া হবে, কেন এটাকে এইভাবে ভাগ করা হবে? তো এখানে দেখছো বাংলাদেশ ব্যাংকের বিচক্ষণতার অভাব আমি বলবো। তাদের উচিত ছিল সক্ষমতা অনুযায়ী ব্যাংকগুলোকে দেওয়া, যারা এটাকে দিতে পারবে। তারপরেও আমি বলবো মাইক্রো এন্টারপ্রাইজকে দেওয়ার জন্য ব্যাংকগুলো বা ব্র্যাক ব্যাংকও কিন্তু প্রকৃতপক্ষে উপযোগী নয়। সেখানে এসএমই এটাকে দিতে হলে আমাকে মাইক্রো ফাইন্যান্সকে এদের মাধ্যমে দিতে হবে। সেটা যদি দিতে হয় তাহলে সুদের হারটা অবশ্যই বাড়াতে হবে।
এই 9% সুদের হারে তাদের পক্ষে কোনো মতেই এই ঋণ কার্যক্রম করা সম্ভব নয়, কারণ তাদের অপারেটিং কস্টই এর চাইতে অনেক বেশি। তাহলে এক্ষেত্রে আসলে ব্যাংকগুলোর জন্য শুধুমাত্র কি সুদের হার বাড়িয়ে দিলেই তাহলে ব্যাংকগুলো এসএমই খাতে লোন বিতরণে উৎসাহিত হবে বলে আপনি মনে করছেন? না, প্রথমত আমি বলবো সব ব্যাংক এসএমই খাতে লোন দেওয়ার জন্য উপযুক্ত নয়। তাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, কাঠামোগত যে শক্তি দরকার, ইনস্টিটিউশনাল স্ট্রেংথ দরকার, সেটা তাদের নাই। তাদের ফোকাস হচ্ছে কর্পোরেট, তাদের ফোকাস হচ্ছে কনজিউমার লেন্ডিং, তাদের ফোকাস হচ্ছে হাউজিং লেন্ডিং, তাদের ফোকাস হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং। তারা কি করে এসএমই খাতে যাবে? তাদেরকে দেওয়ার তো কোনো মানে হয় না। যাদের এসএমই ফোকাস আছে সেই ব্যাংকগুলোকে আপনারা দেন, তাহলে দেখবেন ঋণ কার্যক্রমে গতিশীলতা আসবে। ডক্টর মনসুর, সেই সঙ্গে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা দেখেছি যে অর্ধেকটা ঋণ কিন্তু বিতরণ করা হয়েছে প্রথম দফায় যে সিএমএসএমই খাতের যে প্যাকেজ ছিল সেখান থেকে কিছুটা কিন্তু ব্যাংকের মাধ্যমে দেয়া হলো, এখন আবার নতুন করে কিন্তু দেয়া হচ্ছে নন ব্যাংকের মাধ্যমে। সুতরাং পুরো বিষয়টি সমন্বয় কি করে হবে? দেখুন, নন ব্যাংক যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে আমি যেটা মনে করি তারা হয়তো খুব একেবারে ছোট অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানের দিকেই হয়তো তারা নজর দিবে, আমি আশা করি। আমি যে সংখ্যাটা প্রকাশ করলাম, নন ব্যাংকরা কিন্তু এই ক্ষেত্রে খুব একটা উপযোগী হবে না। এরা আর্থিক প্রতিষ্ঠানও তো নয়, এরা তো কোনো আর্থিক প্রতিষ্ঠান নয়, তাদের কোনো যোগ্যতাই নাই এইসব ব্যাপারে। কাজে এখানে একটা সরকার একটা হাই রিস্কে যাচ্ছে। আমার কথা হলো হাই রিস্কে যাক, অন্তত পক্ষে মেক শিওর টাকাটা যেন পৌঁছায়। আদায় এটা করতে পারবে না, খুব একটা আদায় হবে না। ব্যাংকের ক্ষেত্রে যেটা সুবিধাটা হচ্ছে যে সরকারের কাছে ব্যাংকগুলো দায়বদ্ধ, ফলে আদায় তারা করে ছাড়বে, এবং আদায় না করলে সরকার বা বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের কাছ থেকে সেটা আদায় করে নেবে। কাজেই ব্যাংকগুলোকে একটু তো অবশ্যই সাবধান হতে হয়। ব্যাংকগুলো তো একটা দান ছত্র খুললে চলবে না, ব্যাংকগুলোকে টাকা দিতে হবে, আবার টাকা নিতেও হবে, ফেরত আনতে হবে। তা না হলে ডিপোজিটরদের টাকা নষ্ট হবে। সরকার তো এই ক্ষেত্রে পুরোপুরি ভাবে তাদেরকে পুরো টাকাটাই দিয়ে দিচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে তো পুরো টাকাটা দেয় নাই, আমানতকারীদের টাকা ব্যাংকগুলোকে দিতে হয়েছে। কাজে ব্যাংকগুলোকে অবশ্যই সাবধান হতে হবে, ব্যাংকগুলোকে তো অসাবধান হলে চলবে না, তাহলে তো আমানতকারীরা পথে বসবে। কাজে আমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ব্যাংকগুলোকে দোষ দিয়ে লাভ নেই, তাদেরকে অনেকগুলো রিস্ক ফ্যাক্টরকে নিয়ে তাদেরকে সামনে এগোতে হয়। এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, এদের কোনো রিস্ক নাই, তাদেরকে সরকার পুরো টাকাটা দিয়ে দিচ্ছে, তারা পুরো টাকাটা দিয়ে দিবে, পরে একটা পয়সাও হয়তো তুলতে পারবে কিনা আমি জানি না, যদি পারে খুব ভালো কথা, 10 টাকাও যদি তুলতে পারে 100 টাকায়, সেই টাকাটা সরকারকে দিয়ে দেবে, বাকিটা বলবে মাপ চাই, আমাদেরকে মাফ করে দেওয়া। ব্যাংক তো সেটা বলতে পারবে না, ব্যাংকের ক্ষেত্রে তো দায়বদ্ধতা ব্যাংকের। কাজেই ব্যাংকগুলোকে অবশ্যই সাবধান হতে হবে। জি, ডক্টর আহসান ইস মনসুর, অসংখ্য ধন্যবাদ তালিকা খাতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান ইস মনসুর। বিরতির পর আবারও ফিরছি তালিকা খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ইসলামী ব্যাংক নিবেদিত তালিকা খাতায়। দেশের আরও 63টি বেসরকারি প্রতিষ্ঠানকে 91,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ পর্যন্ত 5 দফায় বেসরকারিভাবে 8,73,500 টন চাল আমদানির অনুমতি দিল সরকার। খাদ্য মন্ত্রণালয় থেকে 63টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমদানির অনুমতি প্রদানের কারণ হিসাবে চালের মূল্য নিয়ন্ত্রণকে তুলে ধরেছে সরকার। বলা হয়েছে, বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বেসরকারিভাবে চাল আমদানি অব্যাহত রাখা হবে। এছাড়া সরকারিভাবে 4 লাখ মেট্রিক টন, G2G পদ্ধতিতে 1.5 লাখ মেট্রিক টন সিদ্ধ এবং আতপ চাল আমদানি করা হবে। এখন থেকে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান ঘোষিত লভ্যাংশের অবন্টিত অর্থ এবং শেয়ার 3 বছরের বেশি নিজের কাছে রাখতে পারবে না। ঘোষিত লভ্যাংশের দাবিদার খুঁজে না পেলে 3 বছর পর সেই অর্থ এবং শেয়ার স্থানান্তর করতে হবে শেয়ার বাজার উন্নয়নে গঠিত বিশেষ তহবিলে। আবার তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড নগদ লভ্যাংশ ঘোষণা করলে 10 দিনের মধ্যে সেটি আলাদা ব্যাংক হিসাবে রাখতে হবে। এছাড়া প্রতিটি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডকে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত নীতিমালাও তৈরি করতে হবে। শেয়ার বাজারের কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের জন্য লভ্যাংশ বিতরণ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বীমা কোম্পানিগুলোকে মূলধন সংরক্ষণ আইন পরিপালনের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা। এতে করে লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আগামী 1 মাসের মধ্যে ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণ এবং পরিশোধিত মূলধনের 60% শেয়ার ধারণ করতে হবে। বীমা আইন অনুযায়ী বলা হচ্ছে, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ন্যূনতম 30 কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে, যার 60% উদ্যোক্তাদের মাধ্যমেই হবে। অবশিষ্ট 40% জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। আজকে দেখতে পাচ্ছি ঢাকার পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। এখনো পর্যন্ত 59 পয়েন্টের বেশি যুক্ত হয়েছে ডিএসসির প্রধান সূচকে। সেখানে অবস্থান করছে সূচকটি 5861 পয়েন্টে এই মুহূর্তে। ডিএসসি এস যেটি সরিয়া সূচক, সেখানেও 6.5 পয়েন্টের কিছু বেশি পয়েন্ট যুক্ত হয়েছে, অবস্থান করছে 1300 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 25 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে 2220 পয়েন্টে এই মুহূর্তে। 2 ঘন্টারও বেশি সময় ধরে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 802 কোটি 12 লাখ টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দর বেড়েছে আজকে 215টি, কমেছে 68টি কোম্পানির, এবং অপরিবর্তিত রয়েছে 74টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি একটু দেখে নেব। আজকে সূচক যে হারে বেড়েছে সে হারে কিন্তু লেনদেন বাড়েনি অন্যান্য দিনের তুলনায়। টপ 20তে আজকে রবি রয়েছে তালিকার প্রথম অবস্থানে, সেটি 57 টাকা 70 পয়সায় হাতবদল হচ্ছে। গতকালকে চেয়ে খানিকটা শেয়ার দর কমেছে কোম্পানিটির। বেক্সিমকো রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে, সেটি হাতবদল হচ্ছে গতকালকে চেয়ে খানিকটা বেশি দরেই বলতে হবে, 85 টাকা 50 পয়সায়। সামিট পাওয়ার রয়েছে তালিকার 3 নম্বরে, সেটি লেনদেন হচ্ছে 54 টাকা 80 পয়সায় আজকে। বেক্সিমকো ফার্মা সেটি 4 নম্বরে, লেনদেন হচ্ছে 196 টাকা 50 পয়সায়, সেটি গতকালকে লেনদেন হয়েছিল 189 টাকায়। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর আমার কাছে। ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে তালিকাটা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।